সামনে ভাষণ রাখবেন। আমরা যার কথা শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছি, আমাদের রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। সবাইকে নমস্কার। যত না খুলুমখা আজকের যে এখানে বিশাল আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার যে সমাবেশ, যে র্যালি, সেই র্যালিকে সামনে রেখে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং আমাদের সামনে একটু আগে যিনি ওনার জ্বালাময়ী ভাষণ, এবং আমরা আগেও ওনার এই ভাষণ আমরা শুনেছি, সেই ভাষণ আমাদের সামনে উনি রেখেছেন আমাদের পশ্চিম আসনের লোকসভার যিনি মনোনীত প্রার্থী এবং আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য, আমাদের সবার প্রিয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রার্থী, গতকালই ঘোষণা হয়েছেন, ইত্যবসরে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে 7 রামনগরের উপনির্বাচন হচ্ছে। আমাদের স্বর্গীয় সুনুদা সুরজিৎ দত্ত পরলোক গমন করেছেন, সেই জায়গায় উনাকে ভারতীয় জনতা পার্টির মনোনয়ন দিয়েছেন, এবং আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন যার নেতৃত্বে আজকের এই বিশাল জনসমাবেশ, আমাদের যুব মোর্চার সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয়, এবং আমার সামনে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের বিভিন্ন মন্ত্রীগণ, বিভিন্ন বিধায়কগণ এবং এমডিসিরা, এবং দলের বিভিন্ন স্তরের যারা বরিষ্ঠ পদাধিকারীগণ, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আমার যুব মোর্চার ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে আপনারা এইখানে আসার জন্য এবং বসে আছেন এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেন যে আমাদের ভারতবর্ষের যে লোক সংখ্যা, সেই লোক সংখ্যার 65% হচ্ছে আমাদের যুব সম্প্রদায়। বারবার উনি এই কথাটা বলেন, এবং পৃথিবীর যে কোনো জায়গায় উনি যান যখন বারবার সবাইকে স্মরণ করিয়ে দেন যে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের যুব শক্তি। এবং ত্রিপুরাতেও আজকে আপনারা যেভাবে বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে থেকে আপনারা এখানে এসেছেন, তা কিন্তু আজকে আপনারা প্রমাণিত করেছেন। আমি সত্যিই আনন্দিত আজকে এত বড় জনসমাবেশ এখানে আমাদের যুব ভাই বোনেরা এখানে করেছেন। আমাদের সবচেয়ে বড় যে বিষয়, আমরা এতদিন ধরে রাজনীতি আমরা করে এসেছি, আমরা রাজনীতির ত্রিপুরার যে অবস্থা আমরা দেখেছি, সবসময় একটা রাজ্যের যে আইন শৃঙ্খলার যে অবনতি আমরা দেখেছি। ইলেকশন আসলে তো কথাই নেই, আমরা অগ্নিসংযোগ দেখেছি, যারা বিরোধী দলের যারা প্রার্থী ছিল তাদের প্রাণনাশের কথা আমাদের মাননীয় সভাপতি এখানে বলেছেন, যারা বিধায়ক ছিল তাদেরও প্রাণনাশের কথা উনি বলেছেন। সারা ত্রিপুরাতে এইরকম একটা অবস্থা, অগ্নিসংযোগ, ধর্ষণ, এবং ইলেকশনের পর দেখা গেছে আমাদের যারা বিরোধী দলের যারা ফলোয়াররা ছিল ত্রিপুরা থেকে চলে যেতে হতো। কিন্তু আজকের কি পরিবেশ, আজকে ত্রিপুরার আইন শৃঙ্খলার কথা যদি আমি বলি, সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে আমাদের নিচের দিক থেকে গত বছর 5ম স্থানে ছিল, এবার 3য় স্থানে চলে এসছে। বন্ধুগণ, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের নীতির কারণে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন
যে শান্তি সম্প্রতি যদি না থাকে কোনো দেশের এবং কোনো রাজ্যের কোনোদিন উন্নয়ন হয় না। আজকে আমরা দেখছি সারা ভারতবর্ষ থেকে মানুষ ত্রিপুরাতে আসতে চাইছে, ওরা ইনভেস্ট করতে চাইছে, এবং বিভিন্ন যারা আমাদের ইনভেস্টাররা এখানে এসছে, এর মধ্যে আমরা দেখেছি আমাদের জিডিপির যে মাত্রা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে এখানে। বন্ধুগণ, আমরা গত 22 তারিখ জানুয়ারির আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রাম মন্দিরে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময় হয়ে গেছে। আমরা গতকাল এখানে আস্তাবল মাঠে গেছি, গীতার পাঠ হয়েছে এই রাম মন্দিরে, যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটাকে সামনে রেখে। সো গীতাময়, আমি আরেক জায়গায় আজকে সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করলো, আমি বললাম আগে রামময় হয়েছিল, এখন গীতাময় হয়ে গেছে, এবং আমাদের সেটার একমাত্র কৃতিত্ব যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উপর। আমরা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত এবং আমরা প্রতি করে সুশাসন, সেটা আমরা করেছিলাম। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরা সমস্ত মানুষের কাছে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে মানুষের ঘরে ঘরে আমাদের পৌঁছাতে হবে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে, এবং আমাদের ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি যে গ্যারান্টির গাড়ি এখানে পাঠিয়েছেন, সমস্ত ঘরে ঘরে, সমস্ত ডিসি থেকে আরম্ভ করে, জিপি থেকে আরম্ভ করে, মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে, নগর পঞ্চায়েত, সমস্ত জায়গায় সেই এলসিডির গাড়ি আপনারা দেখেছেন গেছে। এবং সেখানে কেন গেছেন উনি বলছেন যে অনেক জায়গার মধ্যে অনেকে জানে না যে কিভাবে এই বেনিফিশিয়ারি স্কিমগুলো তার অবস্থানে লাভগুলো নেবে, তার জন্য তাদেরকে সচেতন করা। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, সেই কাজটা আমরা দেখেছি। আপনারা দেখেছেন আমরা প্রধানমন্ত্রীর 2022-এ ওনার 17 সেপ্টেম্বর ওনার জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম। সেখানেও একই আছে, প্রতিটা ঘরে ঘরে আমরা গেছি, সেখানে গিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি যে মৌলিক যে সুযোগ সুবিধাগুলো সেইগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করেছি। আপনারা 2023-এ আপনারা দেখেছেন ত্রিপুরার ইতিহাসে এত সুন্দরভাবে নির্বাচন কোনোদিন ত্রিপুরার ইতিহাসে হয়নি। 2023-এ আমরা দেখিয়ে দিয়েছি যে কোন রকম গন্ডগোল ছাড়া, কোন রকম আইন শৃঙ্খলার অবনতি ছাড়া একটা ইলেকশন করা যায়, সেটা 2000 ইলেকশনের বিধানসভাতে আমরা দেখিয়েছি। বন্ধুগণ, আমরা কি শুনতাম যে অশুভ যে জোট হয়েছে কংগ্রেস সিপিএম চলে আসছে। আমাদের সভাপতি প্রায়ই বলেন, উনি আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে আই ভোটতাসি উনি প্রায়ই বলেন। আমরাও সেটা শুনেছিলাম 2023-এর ইলেকশনের সময় যে চলে আসছে। আমাদের মধ্যে বহু লোক এর মধ্যে কনফিউজ করেছে, কিন্তু এত শান্তিপূর্ণভাবে আমরা এই নির্বাচন লড়ার পরে কি হলো লড়ার পরে সেই আমাদের জনসাধারণ জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। বন্ধুগণ, আপনারা এর মধ্যে আমাদের পরবর্তী সময়ে যখন আমাদের উপনির্বাচন হয় ধনপুর এবং আমাদের বক্সনগরে, সেখানেও আমরা জানি বক্সনগর জায়গায় সেখানে সব সময় আমরা দেখেছি এই কমিউনিস্টদের একটা ঘর ছিল সেখানে, কিন্তু সেখানে আমরা কি করলাম, সেখানে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের যারা ওখানে লোক সংখ্যা সবচেয়ে বেশি ছিল, অনেকে বলেছেন সেখানে আমরা জিতবো না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস এই মন্ত্র নিয়ে যখন আমরা ওনাদের কাছে গেলাম, সেখানে 30,000-এরও ভোটে আমরা কিন্তু সেখানে জয়লাভ করলাম। শুধু তাই নয়, ওনাদের জামানত জব্দ করে দিয়েছে আমরা। যেখানে আমরা আমাদের আরেকটা কেন্দ্রে ধনপুরে গত ইলেকশনে আমরা মাত্র 3,500 ভোটে জিতেছি, সেখানে উপনির্বাচনে আমরা 18,000 ভোটে জিতেছি। এবং সেটা কি করে সম্ভব হলো? কারণ আমাদের যে নীতি, আমরা সবাই মানুষকে নিয়ে চলতে চাই, আমরা মারপিটে বিশ্বাস করি না। তো এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম এর এদের যে চিন্তাধারা যে সব সময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি, সেটা এতদিন ধরে চলে আসছিল। আমার দুঃখ হয়, খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে। কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির
সে জিতন বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন। এর আগে সিপিএম এর বন্ধুগণ গিয়ে কংগ্রেসের বন্ধুগণ গিয়ে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে। সত্যি দুঃখ লাগে, এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে। এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। এটাও দেখে যেতে হবে। ভাবা যায় কোনোদিন কি হচ্ছে নাকি, এটা কি হচ্ছে? আমি তো এটা ভাবতেই পারি না। সেদিন দেখলাম আমাদের যিনি এবার প্রার্থী হয়েছেন পশ্চিম আসনের, আমাদের বিপ্লব কুমার দেবজি, তার এগেনস্টে সিপিএম এর প্রার্থী কে হয়েছে? আশিস কুমার সাহা। সিপিএম এর প্রার্থী কে হয়েছে? আশিস কুমার সাহা। কারণ কালকে উনি যখন বেরিয়েছেন দেখলাম সিপিএম এর ফ্ল্যাগই আমি দেখলাম, লাল ফ্ল্যাগ। আর কারণ উনার কোনো লোক নেই, পায়ের নিচে আর কোনো মাটি নেই। সত্যি করুণ অবস্থা, কি করব বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে। সত্যি এটাও দেখে যেতে হয়েছে এই বয়সে। আমরা ঠিক সঠিক পথে আছি, ওরা বেঠিক পথে আছে। ওরা বলছে ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া এত গেছে, এখন হচ্ছে ইন্ডি এয়ারলাইন্স তো শেষ। একজন তো জেলে চলে গেল কালকে দেখলাম। এরপরে কি হবে? একটা একটা করে সেই আই অব্দি চলে আসবে যে আমি আছি, আর কেউ নেই। আমার তো মনে হচ্ছে ওই যে শোলের যে একটা, আপনারা জানি না এখানে আমার সব যুব ভাইয়েরা আছেন, ওনারা দেখেছেন কিনা শোলে যে সিনেমাটা, আসরানি বলছিল যে ওর কাছে খবর গেছে পিস্তল আ চুকা হ্যায়। এই খবর পেয়ে ও সমস্ত তার যে সেই জেলের সমস্ত সন্ত্রীরা নিয়ে চলে গেছে, বলছে হল্ট, আধা ডাইনে আধা বায়ে और বাকি মেরা সাথ হাও। তো পিছে তাকিয়ে দেখে আর ওর সাথে আর কেউ নেই। তো এদের অবস্থাটা হয়েছে এইরকম। এখন ওরা মাঝখানে বলছে যে তিপ্রা মাথার সাথে আমরা কেন অ্যালায়েন্স করলাম। তোমরা যখন তিপ্রা মাথার সাথে বসে বসে কত রকম গল্প, কত হাসি, হট্ট হাসি, কি মজা করে কথাবার্তা আমরা দেখতাম ওদের, সেই আর দেরি না করে সাথে সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফটো দিত, এইবার দেখিয়ে দেব কিভাবে ইলেকশন হবে। কিন্তু ওই যে গোবর শিয়ালের গল্পটা, আঙ্গুর ফল টক, সেটা হয়েছে। এখন মাথাকে বকাবকি করছে ওরা। তো এই তো হচ্ছে এদের রাজনীতি। যখন যেটা সম্ভব, যেটা হয় তবেই ভালো, না হলে খারাপ। এই রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতীয় জনতা পার্টি সঠিক পথে চলছে। আমাদের সাথে IPFT ছিল আগে, এখন আমাদের সাথে চলে এসছে তীব্রমতা। বুঝে গেছে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া এই দেশ কেউ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। বন্ধুগণ, খালি একটা দিন, আপনারা চিন্তা করুন, একটা দিন আপনারা সেই 2014 আগে ভারতবর্ষের কি অবস্থাটা ছিল। এই দেশ টিকবে কি টিকবে না একবার ভাবুন আপনারা। কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় সবকিছু স্মরণ থাকে না। 2014 আগে এমন অবস্থা হয়েছিল, এই দেশ টিকবে কি টিকবে না। আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত। আর কথায় কথায় তো সেই চাইনিজরা আমাদের চোখ রাঙাতো। আর মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর সেই সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইক যখন করলো, তখন কিন্তু দেখা গেল আর ওদের পাত্তা নেই। আর সে ডোকালামের যখন কাহিনী আপনারা সবাই জানেন, চীন আর সাহসও পায় না। আমরা প্রতিরক্ষার দিক দিয়ে হোক, আমাদের আর্থিক দিক দিয়ে হোক, দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে এক শক্তিশালী দেশ ভারতবর্ষ হয়েছে। আপনারা সবাই জানেন সেই কথা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বলছেন যে ভাই, পলিটিক্স করার জন্য বেশি পলিটিক্স করতে হয় না। আমরা সিপিএম এর ভাইদের আগে দেখতাম সে কুচা ধারি আর একটা ব্যাগ ঝুলিয়ে আঁকতো। আমরা অত না জানি কি জানে, কি তাত্ত্বিক বিষয় জানে, আসলে কিচ্ছু জানে না। এখন তো সেই ব্যাগ থেকে বিড়াল বেরিয়ে এসছে। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীজি এখন ওদের মানে ছাই দিয়ে দিয়েছে ওদেরকে। এখন এই জায়গায় চলবে না। প্রধানমন্ত্রীজি মানেই G20। আমরা সবাই জানি G20-তে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। কেউ মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা কোনোদিন দেখিনি যে পায়ে ধরে নমস্কার করতে চায়, মিস্টার বস বলে উনাকে উল্লেখ করেন। সেই দেশের আমাদের আজকে আমরা নাগরিক। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় 18 কোটি আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের মেম্বার। ভাবা যায় কোনোদিন
ত্রিপুরাতে যখন আমাকে বিপ্লবজি যখন দায়িত্ব দিল যে আপনাকে এই মেম্বারশিপ ড্রাইভ নিতে হবে, প্রথমে ছিল 1,24,000, সেই জায়গায় উনি আমাকে জিজ্ঞেস করলেন কত আপনার টার্গেট। আমি বললাম 3 লাখ। বলে সম্ভব হবে? সবাই আমরা মিলে সেখানে 7 লাখ আমরা মেম্বার আমরা করেছি। বন্ধুগণ, আমাদের আজকের এখানে মোর্চা, আমাদের 7টা মোর্চা, খালি একটা মোর্চার এই খালি যে অবস্থা আজকে আগরতলা শহরে যেভাবে কাঁপিয়ে আপনারা এসছেন, আমি চিন্তা করছি বাকি মোর্চাগুলো যখন আসবে কি অবস্থাটা হবে, এদের দেখা যাবে কি দেখা যাবে না। খুব চিন্তিত। মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। ওনাদেরকে দেখলে বড় কষ্ট হয়। যেটা বলা হচ্ছে যে আগামী দিন মাইক্রোস্কোপ দিয়ে ওদের খুঁজতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরা শুধু রাজনীতি না, আমরা চাই সব মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন। আমাদের এখানে ত্রিপুরাতে আপনারা জানেন আমাদের 33টা বিভিন্নভাবে আমরা 33টা আমাদের নানা রকম যে স্কিম আছে তার মাধ্যমে নাম আছে, সেই নামে আমরা 33টা পদ্ধতিতে আমরা যে ভাতা দিই, সেই ভাতার প্রায় 2,000 টাকা করে আমরা যেটা দিচ্ছি, প্রায় 4.1 লক্ষ লোককে দিচ্ছি। আমি যখন বাইরে যাই তখন অনেকে জিজ্ঞেস করেন, আমাদের 700 টাকা ছিল, তারপরে সেটা 1,000 হয়েছে, 1,000 থেকে আমরা 2,000 করেছি। সেই 2,000 দেওয়ার ভারতবর্ষের আর কোথাও এই ধরনের ভাতা কোথাও দেওয়া হয় না। সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আইপিএফটির সরকার, এখন মোথা একসাথে মিলে এই সরকার, সেটা আমরা সম্ভব করছি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ত্রিপুরাতে 33% আমরা মহিলাদের সংরক্ষণ করেছি। মহিলাদের কথা অনেকেই আমরা অনেক কুম্ভীরাস্ত্র আমরা দেখেছি, কিন্তু সত্যিকারের অর্থে আমরা 33% ভারতীয় জনতা পার্টির সরকার এসে সেটা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বিল পাস করেছেন যে পার্লামেন্ট এবং বিধানসভার মধ্যে 33% মহিলা সংরক্ষণ থাকবে। এটা আর কে ভেবেছিল? এটা অনেক গল্প হতো, অনেকে এই ধরনের কথা বলতো, কিন্তু আসলে কাজের কাজ কিছু বলে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যেটা বলেন সেটাই করেন। আমরা প্রায়শই বিভিন্ন জায়গায় যাই, আমরা বলছি কাজের নিরিখে আমরা মানুষের কাছে এসেছি। আমরা বারবার বলছি মানুষের ঘরে ঘরে যাব, সেখানে ঘরে গিয়ে তার সম্পর্ক স্থাপন করব, সম্পর্কের সাথে সমর্থন আমরা নেব। সেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের এই ভারতবর্ষ 5 ট্রিলিয়ন যে অবস্থা, সেই 5 ট্রিলিয়ন অর্থনৈতিক অবস্থা আমাদের দাঁড়া করাতে হবে। একটা ভঙ্গুর অবস্থা ছিল, 10-12 কন্ডিশনে অবস্থা ছিল, সেখান থেকে এখন 5 আমাদের 5 ট্রিলিয়নের মধ্যে চলে এসে। তো অর্থনৈতিক অবস্থা প্রতিরক্ষার দিক দিয়ে আমাদের অনেক বেশি স্ট্রং হয়েছে। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা সরকার যখন দিয়ে আমরা দিয়েছি প্রথমে 3%, ভারতীয় জনতা পার্টি যখন আসে 3% আমরা দিয়েছি। 3%-এর পরে আমরা আরো 5% দিলাম। 5%-এর পরে এখন কি দিলাম আমরা? 25% আমরা দিয়ে দিয়েছি সরকারি কর্মচারীদের। কোনোদিন কেউ ভাবেনি। আপনারা দেখেছেন 5% আমরা যে এইবার বাড়িয়েছি, প্রায় 500 কোটি টাকার জন্য আমাদের যে বাজেট আছে তার থেকে আমাদের দিতে হবে। সাহস কেউ করেনি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, আরেকটা কথা আমি না বললে নাই হয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা যখন উনি সেটা বললেন, তখন সারা পৃথিবীর মধ্যে সবাই বলছিল যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা কি করে সম্ভব হবে। প্রতি ফ্যামিলিতে 5 লক্ষ টাকা করে দেওয়া, সেটা উনি শুরু করেছেন। কিন্তু আমরা দেখেছি ত্রিপুরাতে যারা যে ক্রাইটেরিয়া আছে, প্রায় 13 লক্ষ লোকের মধ্যে আমরা সেই আমাদের যে টার্গেট আমরা সেটা দিয়েছি, কিন্তু বাকি লোক কোথায় যাবে? তার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করলাম, এবং সেটাও একই যাচ্ছে 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলিকে আমরা দিচ্ছি, এবং সেটাও আমরা শুরু করে দিয়েছি। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থার যদি কথা বলি, ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো রাজ্যের তুলনায় ফার বেটার। আমি নিজে একজন ডাক্তার, আমি জানি আগে কি অবস্থা ছিল। 9টা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট করেছে। এখানে ডেন্টাল কলেজ আমরা করেছি, এখানে বিএসসি নার্সিং কলেজ আমরা এখানে করেছি, আরো মেডিকেল কলেজ এখানে আসছে। ওনাদেরকে আমরা বলেছি যদি প্রপারলি আপনারা আসেন তাহলে নিশ্চয়ই আমরা দেখব। এখানে আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে,
এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, আর্যভট্টা ইউনিভার্সিটি আছে। একটা হাব, এডুকেশন হাব আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি। জিবিতে আমরা জানি, আমি যখন জিবিতে গেছি সেখানে মানুষ মাটিতে শুতো। আমি বললাম না, এটা হবে না, আপনি শয্যা সংখ্যা বাড়ান। সেখানে এখন দ্বিগুণ শয্যা সংখ্যা সেখানে আমরা বাড়িয়েছি। আমরা চাই যে সমস্ত মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা করেছেন সেই চিন্তাধারায় আমরা চলি। এখানে ধম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেটাও আমরা করেছি। মা ত্রিপুরী সুন্দরী ইউনিভার্সিটি, সেটাও এখানে শুরু হয়ে গেছে। আমাদের সরকার, এতদিন ধরে আমরা দেখতাম যে যারা জনজাতিদের নিয়ে অনেকে অনেক সেই ক্রোকোডাইল টিয়ার আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর সেই ব্লু রিয়াং শরণার্থীদের যে কোয়াড্রিপার্টাইট যে আমাদের সমাধান আমরা করেছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেটা কিন্তু একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেটা করেছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বুঝেছেন যে যদি আমরা এডুকেশন পলিসি প্রপারলি না করি তাহলে আমাদের দেশ, আমাদের যে যুব ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের সঠিক পথে আমরা যেতে পারবো না। আমরা প্রধানমন্ত্রীজি বারবার বলেন রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম। এই উনার যে মার্গদর্শন, সেই মার্গদর্শনে আমরা চলি। বন্ধুগণ, এখানে অনেক আমার বোনেরা আছেন, মেয়েরাও আছেন। এসএইচজি গ্রুপ সবচেয়ে সাকসেসফুল আমাদের এখানে। আগে মাত্র 4000 এখানে এসএইচজি গ্রুপ ছিল, সেই জায়গায় এখন 56,000 আমাদের এসএইচজি গ্রুপ হয়েছে এখানে। বন্ধুগণ, আমরা এর মধ্যে এইবারের বাজেটে আমরা ঠিক করেছি যারা এখানে বোনেরা আছেন, মহিলারা আছেন, পিঙ্ক টয়লেট আমরা দেওয়ার চিন্তা এবারের বাজেটে আমরা ঠিক করেছি, যেন দূর থেকে দেখলে বোঝা যায় যে না, এই টয়লেট শুধুমাত্র মহিলাদের জন্য। আমরা ই ক্যাবিনেট আমরা শুরু করেছি, যেটা কোনোদিন কেউ ভাবেনি। আমাদের মন্ত্রী বাহাদুররা যখন যায় এখন কিন্তু সেই কাগজের বান্ডিল নিয়ে ঢুকে না, ই ক্যাবিনেটের মাধ্যমে সেখানে সমস্ত কাজকর্ম হয়। আমাদের ই স্টেট হয়ে গেছে, আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলো ই ডিস্ট্রিক্ট হয়ে গেছে, সাব ডিভিশনাল, সেখানেও সাব ডিভিশনাল অফিস হয়ে গেছে, ব্লক পর্যন্ত। আমরা চাইছি যে ট্রান্সফর্ম যাতে করে ভালো করে কাজ করা যায়, তাড়াতাড়ি যেন কাজ করা যায়, ত্বরান্বিত করা যায় মানুষের সুবিধার জন্য, সেই কাজগুলো আমরা করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন হীরা মডেল। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যাওয়ার আগেই অনেক কিছু দেয়। ন্যাশনাল হাইওয়ে, এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এখানে। আমাদের ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ইন্টারনেট হচ্ছে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট। রেলওয়ে এখানে এত বিস্টাডোমে যখন আমি বসি, ভারতবর্ষে অনেক জায়গায় এই ধরনের বিস্টাডোম আমি দেখেছি, কিন্তু ত্রিপুরার মধ্যে বসে বিস্টাডোমের মতো চারিদিক দেখা যায়। এত সুন্দর ট্রেন ত্রিপুরাতে হবে ভাবতে পারিনি। বন্দে ভারত, সেটাও এখানে চলে আসবে। আমি কিছুদিন আগে মালদা থেকে হাওড়াতে এসেছিলাম বন্দে ভারতে, এখানে যে ইলেকট্রিফিকেশনের কাজ তার সার্ভেও হয়ে গেছে, সেটা হয়ে গেলে এখানেও বন্দে ভারত আসবে। বন্ধুগণ, প্রধানমন্ত্রীজি একদিকে রাস্তা দেখাচ্ছেন, ট্রেন দিচ্ছেন, ন্যাশনাল হাইওয়ে দিচ্ছেন, সব দিক দিয়ে উনি আমাদের রাস্তা দেখাচ্ছেন। কিছুদিন আগে আমরা প্রধানমন্ত্রীজির উনার যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেকগুলো নর্থ ইস্টের উনি যে অ্যাক্ট ইস্ট পলিসি যেটা বলেছেন, আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে নর্থ ইস্টকে এতদিন ধরে যে অবহেলার চোখে মানুষ দেখতো, সেটা কিন্তু প্রধানমন্ত্রীজির কারণে আজকে উন্নতি আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায়। আমি যখন মুখ্যমন্ত্রী নর্থ ইস্টের সবার সাথে একসাথে বসি, অনেক মুখ্যমন্ত্রী বলেন যে এখন মনে হচ্ছে যে আমরা এই ভারতবর্ষের মধ্যে আছি। আগে সমস্ত ইন্টার স্টেট প্রবলেম ছিল, কথাবার্তার মাধ্যমে এখন সমাধান হচ্ছে। তো একটা আগে তো উগ্রপন্থী, বোম ব্লাস্টিং, এইগুলোই আমরা দেখতাম, কিন্তু এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2014তে আসার পর এবং এই 10 বছরে কোথাও কোনো রায়ট এবং কোন রকম এই ধরনের উগ্রপন্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে বিশ্বগুরুর স্থান সেটা অলরেডি নিয়েছে, আরো পাকাপোক্তভাবে আমরা নেব। এবং সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন যে 370 ভারতীয় জনতা পার্টির টার্গেট কি? ভারতীয় জনতা পার্টির টার্গেট কি? 370। আর আমাদের যে অ্যালাইড পার্টনার আছে তাদেরকে নিয়ে কত?
400। তো প্রধানমন্ত্রীজির যে আহ্বান সেটাকে আমরা অবশ্যই ফুলফিল করতে হবে। আমাদের 2টো সিট আছে এখানে। আর আমি আরেকটা কথা বলবো, আমাদের এর মধ্যে গতকালই ডিক্লেয়ার হয়েছে আমাদের রামনগর কেন্দ্রের থেকে উপনির্বাচনে এখানে দীপক মজুমদার দাঁড়িয়েছেন। আমরা এই 3 জনকে, আমাদের মহারানী কৃতি দেববর্মা সিং দেববর্মা মহাদয়া ইস্ট থেকে দাঁড়িয়েছে, 3 জনকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব এবং আশা করি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ওই যে 370 বললাম সেখানে ওই 2টো সিট আমরা পাঠাবো। আমাদের দায়িত্ব সেটা, আমাদের দায়িত্ব।